পঞ্চগড় সহ ৭ সীমান্তবর্তী জেলায় এক রাতেই ফের শতাধিক পুশিন করল ভারত। রাখা হয়েছে বিজিবির হেফাজতে। সাভারে অবৈধ আবাসন কোম্পানি রেলিক সিটিতে রাজুকের অভিযান। অফিস সিলগালা, 10টি গ্রামের জমি উদ্ধারের স্বস্তি বাসিন্দাদের। এবং গাজীপুরে বর্ষা মৌসুমের আগেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভয়াবহ যানজটে নাকাল নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসে পথচারীদের দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। বুধবার রাতে দেশের 6 সীমান্তবর্তী জেলা দিয়ে 102 বাংলাদেশি নাগরিককে পুশিন করাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। পরিচয় যাচাইয়ের পর তাদের স্থানীয় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হতে পারে। পুশিন করা ব্যক্তিরা 15 বছরের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিল বলে জানা গেছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে বাংলাদেশে একের পর এক পুশিনের ঘটনা ঘটছে। এরই জেরে বুধবার ভোররাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে 39 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় তাদের আটক করে ফেনী 4 বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে বিমানযোগে আগরতলা সীমান্তে আনা হয়। এই দলে ছিল 140 জন। এর মধ্যে 39 জনকে ফেনের 2 সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। তাদের মধ্যে 10 জন মুসলিম এবং বাকিরা সনাতন ধর্মাবলম্বী। 15 বছরের বেশি সময় ধরে তারা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল বলে জানা গেছে। রাতের 12টা সাড়ে 12টার দিকে তখন নিয়ে আসার পরে এখানে আমার করলো কি বলে কোনো মতে কাটাতাড়ের বেড়া মানে গেট খুলি কোনো মতে ধাক্কে দিয়ে পার করে দিয়ে কলে যদি আবার এফআইআর রিজন আসে তো তোমাকে গুলি করে মারবো। ইউনো তত্ত্বাবধানে আমাদের হেফাজত আছে, কিন্তু তাদের রাখার জায়গা নেই। এই 12 জনকে আনা হয়েছে হরিয়ানা রাজ্য থেকে। গতকালকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদেরকে হরিয়ানা রাজ্য 12 জনকে আনা হয়েছে। এদিকে বুধবার রাতের আধারে কুমিল্লা সীমান্ত দিয়ে 28 বাংলাদেশি নাগরিককে পুশিনের ঘটনা ঘটে। এ সময় বিজিবির কুমিল্লা 10 ও 60 ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে নারী পুরুষের সাথে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছিলেন। 21 মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় নিয়ে আসে। এরপর 93 বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে আনা হয়। পরে ক্যাম্পের সদস্যরাই তাদের বাংলাদেশে পুশিন করেছে বলে জানায় তারা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 11 জন নারী ও 7 শিশুসহ 20 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি সদস্যরা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এদিকে খাগড়াছড়ির রামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 5 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা তাদের আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করে। এছাড়াও দিনাজপুরের রামচন্দ্রপুর ও ঠাকুরগাঁয়ের বৈরচুনা সীমান্ত দিয়ে পুশিনের পর আরও 4 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শোভন মাহমুদ খান, এখন। সাভারে আবাসন কোম্পানি রেলিক সিটিতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড গড়িয়ে দিয়েছে রাজুক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক পরিচালককে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী গ্রামবাসীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাভারের কমলাপুর এলাকায় 10টি গ্রামের 8,251 বিঘা জমিতে যতগুলো বিলবোর্ড ও সাইনবোর্ড বসানো হয়েছে সেগুলোর সবগুলোই অবৈধ। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রমের জায়গায় প্লট দেখিয়ে ভুয়া নকশা তৈরির অভিযোগ আবাসন কোম্পানি রেলিক সিটির বিরুদ্ধে। এভাবেই বছরের পর বছর জমির দখলের চেষ্টা করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় রাজুক। এ সময় অবৈধ সাইনবোর্ড
ভেঙে ফেলা হয়। রাজুকের অভিযানের মুখে অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেন অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালক। না, এখন বৈধ নাই, এখন বৈধ না। আমরা তো ওইটা বলছি না যে আমাদের এই পুরা লেআউট আমাদের সব কিছু, কারণ এর মধ্যে অনেক কিছু স্থাপন আছে, অনেকের বাড়ি আছে। আমাদের যে জায়গাগুলো নেওয়া হয়েছে, বায়না করা হয়েছে, চুক্তি করা হয়েছে, সেই জায়গাগুলো আমরা দিচ্ছি, আমরা অন্য কারো জায়গায় নিতে চাই নাই। আবাসন প্রকল্পের কার্যক্রম স্থগিত করে সিলগালা করে দেয়া হয় ভাড়া নেওয়া অফিসও, বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগ। এতে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী গ্রামবাসীরা। এই এলাকা এই রেলিক সিটির হাত থেকে যে মুক্তি পাইলো আজকে থেকে, এতে আমি খুবই খুশি। আমাদের অধিকারের কথা বলতে গেলেই তারা আমাদের নামে চাঁদাবাজি মামলা দিছে, আমাদের বিভিন্ন ভয় দেখায় এবং হুমকি দেয়। চিরতরে এই এদের প্রজেক্ট বন্ধ হয়ে যায় আর আমাদের নামে মিথ্যা মামলা করছে, মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আমাদের এখানে যে রেলিক সিটি যে সন্ত্রাসবাদীগুলো তৈরি করছে সেটা যেন মানে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালনা ও জমি দখল সহ প্রতারণা দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালক সাব্বির হোসেনকে 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি। অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন। আমরা যে রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন যে 2010 সালে যে আইনটি আছে, এই আইন অনুযায়ী আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। যে লেআউট আপনারা ইন্টারনাল প্রাইমারি একটা লেআউট করছেন, এখন সাভার। ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকা। এতে সড়কে তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন যানবাহনের চালক এবং যাত্রী সহ পথচারীরা। সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় 1 ঘণ্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে চান্দনা চৌরাস্তা এলাকা ডুবে যায়। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে বের হয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ সব শ্রেণীর মানুষ। ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয় যানবাহন, এতে বাড়ে দুর্ভোগ। এদিকে ভোগড়া এলাকায় নালা পরিষ্কারে সিটি কর্পোরেশনের অভিযান হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে এবারই প্রথম সেনাবাহিনীর সহায়তায় নগরীর 8টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো খনন হলে দূর হবে জলাবদ্ধতার অভিশাপ। রাস্তায় এত পানি, আমরা স্কুলে যেতে পারি না, এতক্ষণে স্কুল থেকে ঘুরে আসতে হচ্ছে, এখন বাস পাচ্ছি না। ড্রেনেজ লাইন এটা পরিকল্পিত না, অপরিকল্পিত, যার কারণে অল্প একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। বাইপাসের নিচ দিয়ে আসছি ভাই, মাজা পানি ভাই, মানে এত জনদুর্ভোগ। সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, এদিক দিয়ে আসতে যায়, স্টার্ট নিতেছে না। সাইনবোর্ডের তো এই জায়গায় আইতে 2 ঘন্টা লাগছে। ইঞ্জিনে পানি ঢুকছে, প্লাগে পানি ঢুকছে, এই যে গাড়ি নিচা গাড়ি না, এই জন্য পানি হয়েছে, এই কারণে স্টার্ট হইতেছে না। পানিটা স্মুথলি চলে যাওয়ার কথা, সেই লাইনটা ওইভাবে কাজ করা হয়নি। তো সেই কাজের দায়িত্ব তার পুলিশের না, পুলিশের কাজ আপনাকে যানজট মুক্ত করে দিবে। শিক্ষকদের আন্দোলনের মধ্যে এবার পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। দুপুরে পদত্যাগের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবিতে দুপুর 12টার দিকে মানববন্ধন করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, গত 19 মে দাপ্তরিক কাজে বিশ্ববিদ্যালয় ছাড়েন তিনি। এরপর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়নি তাকে। অন্যদিকে ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষে শতাধিক আহত হওয়ার পর গত 18 ফেব্রুয়ারি থেকে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করেন কুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে গেল 1 মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ হযরত আলীকে। অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকায় দেশের বিভিন্ন কাস্টম হাউসে স্বাভাবিকভাবে চলছে শুল্ক আদায় সহ অন্যান্য কার্যক্রম। এতে গতিশীল হচ্ছে আমদানি রপ্তানি। বন্দরে কমতে শুরু করেছে কন্টেইনার জট। পাশাপাশি স্বাভাবিক রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা। সকাল থেকে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে শুরু হয় শুল্ক আদায়। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আন্দোলনের আওতাভুক্ত থাকায় কাস্টমসের বিভিন্ন শাখায় কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। গেল কয়েকদিনের জমে থাকা কাজগুলো করতে বিভিন্ন শাখায় ব্যস্ত সময় পার করছে তারা। কাস্টমসের বিভিন্ন শুল্ক শাখায় ভিড় করেন C&F এজেন্টরা।
চট্টগ্রাম শুল্ক স্টেশনে প্রতিদিন শুল্ক আদায় হয় 200 কোটি টাকা। কাস্টমস হাউসে কাজ বন্ধ থাকলে পণ্যের স্তূপ বাড়ে চট্টগ্রাম বন্দরে। ক্ষতিগ্রস্ত হন আমদানিকারক সহ অন্যান্য সবাই। এদিকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 3 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিরতির পরে আজকে কাজ পুরোদমে চালু হতে ভালো লাগতেছে, প্রাণ ফিরে পাইছে কাস্টম হাউস। বর্তমানে দেখতে পাচ্ছি যে সব পুরোদমে কাজ চলছে কাস্টম হাউসে। আমরা চাই এইভাবে পুরোদমে সবসময় চলুক, কোনো জটিলতা সৃষ্টি না হোক। কয়েকদিন থেকেই আমাদের কলম বিরতি চলমান ছিল, তো আজকে আমরা নির্দেশনা পেয়েছি স্বাভাবিকভাবেই আমাদের কাজকর্মগুলো যাতে আমরা চালিয়ে যাই। সরকারিভাবে ওষুধের মূল্য নির্ধারণ সহ 4 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। নাটোর জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগস সমিতির আয়োজনে সকালে শহরের কানাইখালী এলাকায় 4 দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, ওষুধ কোম্পানিগুলো যখন তখন মূল্য বৃদ্ধি করে, যার কারণে ওষুধ বিক্রি কঠিন হয়ে পড়ছে ব্যবসায়ীদের জন্য। এদিকে একই দাবিতে রাঙ্গামাটিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন করেন ওষুধ ব্যবসায়ীরা। অবিলম্বে সরকারিভাবে ওষুধের মূল্য নির্ধারণ, কমিশন বৃদ্ধি, ড্রাগ লাইসেন্সবিহীন দোকানে ওষুধ সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে নেয়ার দাবি জানান তারা। তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জ সহ দেশের 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ সুবিধা এবং প্রশিক্ষণের মান উন্নয়ন সহ 3 দফা দাবিতে 19 মে থেকে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের তৃতীয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে 5টি ব্রোকার্স হাউসের 1,43,775 কেজি চা ওঠে। সকালে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্র খান টাওয়ারে শুরু হয় নিলাম। নিলামে 5টি ব্রোকার্স হাউস অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলে এই নিলাম কার্যক্রম। নিলামে মোটামুটি ভালো মানের চা ওঠে। সর্বোচ্চ 1200 টাকা কেজি দরে বিক্রি হয় গ্রিন টি, 300 টাকা কেজি দরে বিক্রি হয় ব্ল্যাক টি। নিলামে ওঠা চায়ের প্রায় 40 ভাগ চা বিক্রি হয়েছে। বাইরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চায়ের গুণগত মান, ফলে দামও বেড়েছে। কোরবানি ঈদের আগে কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে মশলা জাতীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। কিশোরগঞ্জের হাট বাজার ঘুরে দেখা যায়, এলাচি, দারুচিনি, জিরা, সয়াবিন তেল, গোলমরিচ, লবঙ্গ, পেঁয়াজ ও আদা রসুন সহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন, ঈদের আগে বাজার মনিটরিং জোরদার করা না হলে মশলা জাতীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। আমদানি কম থাকার কারণে আমরা পর্যাপ্ত মশলা পাচ্ছি না এবং দাম বেশি দিয়ে কিনে আনার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা দাম কমে কিনছে, কিন্তু তারা কমে বিক্রি করছে না। সেটা বাজার মনিটরিং এবং ভুক্ত অধিকার যারা আছেন তাদেরকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কুরবানি তো মনে করেন যে সবারই মশলার পরিচয় সবারই লাগে। এটা মনে করেন যে দামটা যদি কম হয় তাহলে আমাদেরও সুবিধা, বেচতে কাস্টমারও মনে করেন যে কিনতে সুবিধা। সব কিছুর দাম একটা কুরবানি আসে, তখন যদি আরো জিনিসের দাম বাইরে জায়গা তাহলে তো চলাফেরা কষ্ট। সাধারণ মানুষ যারা আছে, সীমিত আয়ের লোক, এরা একটা জিনিস কিনতে গিয়ে পরে পেরেশানির মধ্যে পড়ে। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।